ট্রাইব্যুনাল গুলো বলা হয়েছিল জেলা ভিত্তিক, তাহলে জোকাতে, হ্যাঁ, এটা কলকাতারও একটা প্রান্তে, দক্ষিণ প্রান্তে একটা অবস্থিত একটা জায়গায়, সেইখানে একটা জায়গায় বসিয়ে দেওয়া হলো। আজকে একজন কুচবিহারের মানুষ, একজন মালদার মানুষ, একজন বাঁকুড়ার মানুষ, তাকে জোকাতে আসতে হবে? এগুলো তো জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল। তারা অন্তত জেলা সদরে, বলছি না যে প্রত্যেক ব্লকে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে হলে সব থেকে ভালো হতো, কিন্তু অন্তত জেলা সদরগুলোতে কেন এদের বসানো ব্যবস্থা করা হবে না? এটা তো মানুষ প্রশ্ন করবেন, এর কোনো উত্তর আছে? একদম একদম। ধরুন তুফানগঞ্জ, কোথায় তুফানগঞ্জ আর কোথায় জোকা, বা পুরুলিয়া বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম আর কোথায় জোকা, বা আপনি আরো ধরে নিন অন্য দক্ষিণ 24 পরগনার একদম শেষ প্রান্ত ধরে নিন তো সাগর থেকে কাকদ্বীপের ওই দিক থেকে একটা লোক সকালে বেরোবে, সন্ধ্যাবেলায় দুপুরে এসে পৌঁছাবে, সারাদিন না খেয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে থাকবে। এইটা মানে মোস্ট ইমপ্র্যাকটিক্যাল এবং মোস্ট ইডিয়টিক কাজ। এই যে ইসিআই, সুপ্রিম কোর্ট তো বলে দেয়নি যে ট্রাইব্যুনাল কোথায় বসবে, এটা তো ইসিআই ঠিক করেছে, মানে সিও অফিস ঠিক করেছে। সিও অফিস যদি 19টা জেলা সদরে ডিএম কে বলে দিত যে একটা ভালো চেম্বার, একটা কিছু স্টাফ দিয়ে দাও, টেবিল চেয়ার দিয়ে দাও, নেট কানেকশন দিয়ে দাও, এই জজ সাহেবরা ওইখানে গিয়ে থাকতেন এবং সার্কিট হাউসে থাকতেন এবং কাজ করতেন 1 মাস, যতদিন কাজ হওয়ার কথা ছিল। কিন্তু এইটা না করে সিও অফিস আবার নিজের ঘাড়ে নিয়ে নিল যে জোকাতে বসবে। এইটা কদিন যাক, তারপরে দেখবেন এই জজ সাহেবদেরই নানা রকম ক্ষোভ ফেটে পড়বে। জজ সাহেবরা বিভিন্ন ফ্যাসিলিটি পাবেন না, ডেটা এন্ট্রি অপারেটর পাবেন না, কোনো ইন্টারনেট কানেকশন কাজ করবে না, কাকে ফোন করবে, কাকে বলবে, বা এটা নিয়ে একটা বেশ কেওস সৃষ্টি হবে। তাহলে যদি উদ্দেশ্য কেওস সৃষ্টি করারই হয়, তাহলে তো কেওস সব জায়গায় হবে, তাহলে কেওস রাস্তা হবে। মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে তো মানুষ করবে এটা, এটা তো আগে বুঝতে হবে। ঠিক এই জায়গাটাই তো আমরা গতকাল আলোচনা করেছিলাম যে ইলেকশন কমিশনের কর্তব্য চিরকাল হয়ে এসেছে ভোটারদের পাশে দাঁড়ানো, ভোটারকে সাহায্য করা। তার বদলে এই ইলেকশন কমিশনের বর্তমান কাজকর্ম আমরা যা দেখছি, ভোটারকে বঞ্চিত করাই যেন লক্ষ্য। এই জোকাতে এক জায়গায় 19 জন বিচারপতিকে বসিয়ে দেওয়া, ট্রাইব্যুনাল তৈরি করা এবং জেলা শহরগুলোর থেকে মানুষকে আসতে বাধ্য করা জেলা থেকে, এটার মধ্যে তো কোনো ভোটারদের মানে ভোটার বান্ধব তো কোনো কিছু দেখা যাচ্ছে না, বরঞ্চ ভোটারদের আটকানোর একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আমরা দেখেছি মালদাতে কি হয়েছে, মানে গতকালই আমরা বলেছি মানুষের ক্ষোভ ফেটে পড়তে বাধ্য। আপনি একজন প্রশাসক হিসেবে কি মনে করেন যে মানুষের যে ক্ষোভ, সেটা ন্যায়সঙ্গত নাকি মানুষ অন্যায়ভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? না, দুটো ব্যাপার আছে। একটা তো হচ্ছে মানুষ যে নিজের ক্ষোভ, মানুষ দেখুন পশ্চিমবাংলার মানুষ নভেম্বর মাস থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। প্রথমে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, বিএলওর সঙ্গে দেখা করেছে, এনুমারেশন ফর্ম জমা দিয়েছে। তারপরে ভেবে কথা কি বলা হয়েছিল, ইনক্লুডিং চিফ ইলেকশন কমিশনার বলেছিলেন মিডিয়া কনফারেন্সে, এখনো ভিডিও আছে, সিও বলেছিলেন যে যাদের নাম 2002 এর ভোটার সঙ্গে ম্যাপিং হয়ে যাবে, নিজের অথবা প্রজেনি ম্যাপিং, বাবা দাদু হয়ে যাবে, তাদের আর কোনো কাগজ দিতে হবে না, তাদের সব ঠিক আছে। প্রায় 99% ম্যাপিং হয়ে গেছিল, প্রবলেম শুধু 1% আছে। সেইটা না করে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তারপরে ঠিক আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, মানুষ তারপরে হিয়ারিং এ গেল, কাগজ দিল, সবকিছু করেছে। তারপর এখন বলছে যে এইবারে ভোট না দিলেও চলবে, সব পরে এবার দেখা যাবে। এ কিরকম আমরা কোন, তাহলে মানুষ এবার করবে? স্বাভাবিক, মানুষ নিজের অধিকারের জন্য আন্দোলন করতে হবে। তবে একটা জিনিস আছে, কন্ডিশন, যেটা মানুষের কাছে বলা, ভায়োলেন্সের কোনো জায়গা হয় না ডেমোক্রেটিক সোসাইটি। যে কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে কষ্ট হতে পারে, কিন্তু ভায়োলেন্সের কোনো জায়গা নেই। আমার বক্তব্য নিশ্চয়ই রাখবো, আমার আন্দোলন নিশ্চয়ই করব, কিন্তু সবকিছু পিসফুল হতে হবে। কোথাও যদি কেউ ভায়োলেন্ট হয়, কোথাও কেউ যদি ভায়োলেন্স দেখায়, সেটাকে কিন্তু সেটা একদমই অ্যাকসেপ্ট করা যাবে না। মানুষকে পিসফুলি আন্দোলন করার তার অধিকার আছে, চিরকালীন অধিকার আছে, কনস্টিটিউশন তাকে অধিকার দিয়েছে, বাট নো ভায়োলেন্স অ্যাট অল। আর কারোর ইনসাইটমেন্ট, কারোর প্ররোচনায় যাতে না দেয় লোকজন ভোটারকে, আমি তাদেরকে অনুরোধ করি। অনেক লোক সাহায্য করছে আপিল করতে, দয়া করে অনলাইন আপিল করুন, বেশিরভাগ বাড়িতেই বসে সাইবার ক্যাফেতে গিয়ে
একটা ওয়েবসাইট আছে voters.eci.gov.in, voters.eci.gov.in, অথবা ইসিআই নেট বলে একটা অ্যাপ আছে, ওটাতে ডাউনলোড করলে একদম নিচে যদি যাই তাহলে ওখানে দেখা যাবে আপিল ফর আপিল ফর আন্ডার আপিল ফর ভোটার্স আন্ডার অ্যাডজুডিকেশন, একটা সবুজ রঙের বাক্স আছে, আপিল অফ ভোটার্স ফর আন্ডার অ্যাডজুডিকেশন। ওইখানে ক্লিক করলে প্রথমে একটা মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর দিলে একটা ওটিপি আসবে, ওটিপিটা ওইখানে দিলে তারপর ফর্মটা খুলে যাবে, তারপর নিজের এপিক নম্বর দেবেন, আর দুটো জিনিস লিখতে হবে, 1000 ওয়ার্ডে লিখতে হবে, দুটো বাক্স আছে ওখানে, একটাতে 1000 ওয়ার্ডে লিখতে হবে যে কেন বাতিল হয়েছে, বা আপনার পুরো বক্তব্যটা লিখুন, যে আমার অমুক জায়গায় নাম ছিল 2002 এত পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারের নাম ছিল, আমি হিয়ারিং এ গেছিলাম, এই ডেটে আমার নোটিশ ছিল, এইসব পুরো ডিটেলটা লিখলাম। 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, মোটামুটি 200-250 ওয়ার্ডের। তার নিচে একটা বাক্স আছে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যে আপনি কি প্রতিকার চাইছেন, কি রিলিফ চাইছেন। রিলিফ আমি কি চাইছি, রিলিফ চাইছি আমাকে হিয়ারিং দিয়ে কাগজপত্র দেখে আমার নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করা হোক, এইটাই রিলিফ, এছাড়া তো আর কোনো রিলিফ নেই, এইটা রিলিফ সবার জন্য। আর ওপরে 1000 ক্যারেক্টারের মধ্যে যেটা লিখতে হচ্ছে সেটা নিজের ডিটেল গুলো লিখতে হবে, যে আমার নাম অমুক পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে ছিল, 2002 ম্যাপিং হয়েছিল এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে, আমি এই ডকুমেন্ট দিয়েছিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছিলাম, পাসপোর্ট দিয়েছিলাম, এই দিয়েছিলাম, ওই দিয়েছিলাম, নম্বরগুলো লিখে দিতে হবে। আমি অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক জায়গায় আমি একটা বয়ান করে ছড়িয়ে দিয়েছি, মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, অনেকেই করেছেন, অনেক লয়াররাও করেছেন, সবাই মোটামুটি একই রকম করেছেন। এইটা করলে তারপর নিচে সাবমিট আছে, ওই সাবমিটটা করে দিলে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, পরে ট্র্যাক করতে পারবেন আপনারটা কি হয়। এবার যে অনারেবল জাস্টিস যারা রিটায়ার্ড ট্রাইব্যুনালের হেড আছেন, তারা যদি মনে করেন আপনাকে ডাকবেন তো ডাকবেন, যাবেন। তারা যদি মনে করেন যে না, ওই পেপার দেখে ওই ডিটেলস দেখে সব ওনারা স্যাটিসফাইড আছেন, তাহলে ওনারা ওটা লিখে দেবেন যে অ্যাকসেপ্টেড, তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে। এই হচ্ছে পদ্ধতি। সব যদি কেউ অফলাইন দিতে যায় তাহলে নিজের জেলাতে এসডিও অফিসে একটু জেনে নেবেন, নিজের জেলাতে, যে জেলা ধরুন মুর্শিদাবাদ, তাহলে জেলা হচ্ছে দমকল আছে, বহরমপুর আছে, জঙ্গিপুর আছে, এই যে যে জেলা যে সাব ডিভিশন গুলো আছে, এসডিও অফিসে গিয়ে জানলে যে ওরা কি নিচ্ছে, তাহলে যে দুটো বয়ান বললাম ওই দুটো বয়ানই লিখতে হবে ওইভাবে, আর ডকুমেন্টস গুলো লাগিয়ে ওরা বোধহয় ওখানে একটা বাক্স রেখেছে, ওই বাক্সতে ড্রপ করে দিতে হবে, ওনারা ওটাকে আপলোড করে দেবে। এটা 2-3টা জেলা শাসক করেছেন, সব জেলা শাসক এখনো করে উঠতে পারেনি, তারা ডাইরেকশনের অপেক্ষা করছে। কেউ নিজের, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, যে যারা নতুন জেলা শাসকরা গেছে, এসডিওরা গেছে, বিডিওরা গেছে, সবাই তো 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে গেছে, তারা এই পুরো কাজটার সম্বন্ধে কনফিউজড আছে। প্রত্যেকটা জিনিসের জন্য তারা সিও অফিসের দিকে তাকাচ্ছে, ফোন করছে, সিও অফিস নিজেও কনফিউজড আছে, আর সিও অফিস আবার প্রত্যেকটা জিনিসের জন্য ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে। এই উত্তর কেউ দিতে পারছে না, সবাই উঠে পড়ে লেগেছে ভোটারকে কাটবো, ভোটারকে হেনস্থা করবো। তো যদি নাগরিককে হেনস্থা করতে হবে, সব কনস্টিটিউশনাল বডি যদি নাগরিককে হেনস্থা করতে উঠে পড়ে লাগে, তাহলে নাগরিকের যা যা করণীয় নাগরিক করবে, এই তো সহজ কথা। ডেমোক্রেসিতে আন্দোলন করার অধিকার সবার আছে, পিসফুলি আন্দোলন সবাই করতে পারে, করবে, হচ্ছে, আবার তো বিভিন্ন জায়গায় হচ্ছে এবার। তাহলে এর জন্য পুরোপুরি ইলেকশন কমিশন দায়ী, আর তারপর সুপ্রিম কোর্টও এটাকে খুব ভালো করে মানে জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে। এটা পুরোপুরি দুটো সলিউশন ছিল, যেটা আমি এখনো বলে যাব, লাস্ট দিন অবধি বলে যাব। প্রথম সলিউশন ছিল যে ড্রাফট রোলে 7,04,00,000 ভোটার যারা ছিল তাদেরকে দিয়ে ভোট করা, কিছু লোক ভুলভাল যদি ঢুকে থাকে পরে তাদেরকে আইডেন্টিফাই করে বার করে দেওয়া যায়, কোনো বিশেষ কিছু অসুবিধা ছিল। সেকেন্ড অপশন ছিল যে যখন দেখা গেল এটা পুরো একটা কেওস হয়ে গেছে,
তখন সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে সিও কে, ইলেকশন কমিশনকে, ইআরও কে ডান্ডা মেরে বলতে হতো যে এটা কনস্টিটিউশনালি আইনে তোমার কাজ, তোমাকেই করতে হবে এবং অমুক ডেটের মধ্যে করতে হবে, তাহলে সেই এগুলো ঠিক হয়ে যেত।